আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। জানিয়ে দেব বিশ্বের সব আলোচিত সংবাদ। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার হিজবুল্লাহ নয়, ইসরায়েল নিশ্চিহ্ন হয়ে যাবে, হুমকি খামেনির। এদিকে উত্তর কোরিয়ার অর্ধশত সৈন্যকে হত্যার দাবি ইউক্রেনের। অন্যদিকে আরও জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে ফিলিস্তিনিদের মামলা। এবং সর্বশেষ জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। হিজবুল্লাহ নয়, ইসরায়েল নিশ্চিহ্ন হয়ে যাবে, বললেন খামেনি। সিরিয়ার সরকার পতনের ফলে তেহরানের নেতৃত্বাধীন প্রতিরোধ অক্ষ নিশ্চিহ্ন হয়ে গেছে বলে যারা মনে করেছে তারা ভুল করেছে বলে মন্তব্য করেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানে নারীদের এক সমাবেশে খামেনি এমন মন্তব্য করেন। খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ এবং হামাস নেতাদের স্মরণ করেন। তিনি বলেন, সাইদ হাসান নাসরুল্লাহর আত্মা জীবিত, সিনোয়ারের আত্মা জীবিত, শহীদরা কখনো মরে না। এ সময় তেহরানের সমবেত জনতা আমেরিকার মৃত্যু হোক এবং ইসরায়েলের মৃত্যু হোক স্লোগান দিতে থাকে। খামেনি তখন বলেন, তাদের দেহ চলে গেছে, কিন্তু তাদের বিশ্বাস ও আদর্শ রয়ে গেছে, তাদের এই আদর্শ অব্যাহত থাকবে। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, ইসরায়েলিরা গাজায় প্রতিদিন হামলা চালাচ্ছে, মানুষকে শহীদ করছে, কিন্তু তারা এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, এখনো প্রতিরোধ করছে, লেবানন প্রতিরোধ করছে। খামেনি বলেন, ইহুদি শাসকরা মনে করছে তারা সিরিয়ার মাধ্যমে হিজবুল্লাহকে ঘিরে ফেলবে এবং নিশ্চিহ্ন করবে, কিন্তু তাদের সে স্বপ্ন পূরণ হবে না। হিজবুল্লাহ নয়, ইসরায়েল নিশ্চিহ্ন হয়ে যাবে। সিরিয়ার বিদ্রোহীদের অব্যাহত অভিযানের মুখে গত ৮ ডিসেম্বর ক্ষমতাচ্যুত হন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এরপর তিনি দামেস্ক থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন। এর মাধ্যমে সিরিয়ায় চলা দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধের অবসান হয় এবং বাশার আল আসাদের ২৪ বছরের স্বৈরশাসনের পতন হয়। আসাদ পরিবারের দীর্ঘদিনের মৃত্যু ইরান ও রাশিয়া। সিরিয়ায় আসাদের পতনকে মধ্যপ্রাচ্যে বড় ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে। উত্তর কোরিয়ার অর্ধশত সৈন্যকে হত্যার দাবি ইউক্রেনের। রাশিয়ার কুরস্ক অঞ্চলে হামলা চালিয়ে উত্তর কোরিয়ার অন্তত অর্ধশত সৈন্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনীর স্পেশাল ফোর্স। ৩ দিনের লড়াইয়ে ওই সৈন্যদের হত্যার দাবি করেছে বিশেষ ওই বাহিনী। এছাড়া ওই লড়াইয়ে আহত হয়েছে আরও অন্তত ৪৭ জন। ইউক্রেনের স্পেশাল ফোর্স তাদের প্রকাশিত ফুটেজে এফপিভি ড্রোন ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে সেনা সদস্য এবং সামরিক সরঞ্জাম টার্গেট করে আঘাত আনার দৃশ্য প্রকাশ করেছে। কুরস্কের যুদ্ধক্ষেত্রে সফল ভাবে উত্তর কোরিয়ার সৈন্য ও সামরিক সরঞ্জামকে নিশানা করার এফপিভি ড্রোনের ফুটেজ প্রকাশ করেছে ইউক্রেনের স্পেশাল অপারেশন ফোর্স। ইউক্রেনীয় সংবাদ মাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট বলেছে, গত আগস্টের শুরু থেকে কুরস্কের ওবলাস্টে যুদ্ধরত ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য উত্তর কোরিয়ার ১০,০০০ সৈন্য মোতায়েন করেছে রাশিয়া। ইউক্রেনের স্পেশাল অপারেশন ফোর্স ফেসবুকে দেয়া এক পোস্টে বলেছেন, প্রিন্স ইজিয়াসলাভস মস্তেস্লাভিয়াস অষ্টম স্পেশাল ফোর্স রেজিমেন্টের সৈন্যরা রাশিয়ার কুরস্কের ওবলাস্টের উত্তর কোরিয়ার সৈন্যদের জন্য উষ্ণ অভ্যর্থনার আয়োজন করেছিলেন। এ সময় দুটি শাহজাহান, দুটি গাড়ি এবং একটি অলটেরেন গাড়িতে হামলা চালানো হয়। তবে কুরস্কে উত্তর কোরিয়ার সৈন্যদের লক্ষ্য করে চালানো হামলা ও সৈন্যদের হত্যার ঘটনায় ইউক্রেনের স্পেশাল ফোর্সের দাবির বিষয়টি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট। কিয়েভ বলছে, গত নভেম্বরের শুরুতে কুরস্ক অঞ্চলে উত্তর কোরিয়ার সৈন্যদের মোতায়েনের তথ্য পাওয়া যায়। এরপর থেকে কোরীয় সৈন্যদের সঙ্গে ইউক্রেনের সামরিক বাহিনীর সীমিত লড়াই চলছে। পরে ওই সৈন্যদের ব্যবহার করে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে স্থল অভিযানে শুরু করে রাশিয়া। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা HUR বলেছে, গত ১৪ থেকে ১৫ ডিসেম্বর ইউক্রেনীয় বাহিনীর হামলায় উত্তর কোরিয়ার ৩০ জন সৈন্য হতাহত হয়েছে। যুদ্ধক্ষেত্রে উত্তর কোরীয় সৈন্যদের হতাহতের ঘটনা রাশিয়ার আড়াল করার চেষ্টা করেছে বলে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই কারণে উত্তর কোরিয়ার সৈন্য ও সামরিক যানবাহনের ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিসংখ্যান পাওয়া কঠিন হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। এর আগে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট্রিক রাইডার কুরস্কের ওবলাস্টে উত্তর কোরিয়ার সৈন্যরা রুশ সৈন্যদের সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছে বলে নিশ্চিত করেন। ওই যুদ্ধে প্রথমবারের মতো উত্তর কোরিয়ার সৈন্যরা হতাহত হয়েছে বলে জানিয়েছে তিনি। গত অক্টোবরের শেষের দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পিয়ংইয়ং এর বিরুদ্ধে রাশিয়ায় ১০,০০০ সৈন্য পাঠানোর অভিযোগ করেন। ওই সময় দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা উত্তর কোরীয় সৈন্যদের ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াইয়ের জন্য ডিসেম্বরের মধ্যে মোতায়েন করা হতে পারে বলে জানায়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে ফিলিস্তিনিদের মামলা। ইসরায়েলের সামরিক বাহিনী গাজার চরম মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত, কিন্তু তা সত্ত্বেও দেশটিকে অব্যাহতভাবে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তাই ইসরায়েলের সামরিক বাহিনীর প্রতি সহায়তা কমানো বা অভিযুক্ত ইউনিটগুলোর সামরিক সহায়তা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে মামলা করেছে 5 ফিলিস্তিনি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল মঙ্গলবার মামলাটি করা হয়েছে। গাজা অধিকৃত পশ্চিম তীর ও যুক্তরাষ্ট্রের বসবাসকারী 5 ফিলিস্তিনি মামলাটি করেছে। যুক্তরাষ্ট্রের গত শতকের 90-এর দশকের লেহি আইন এর আওতায় মামলাটি করা হয়েছে। মামলায় বিচার বহির্ভূত হত্যা ও নির্যাতনের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, লেহি আইন পররাষ্ট্র দপ্তর চাইলে প্রয়োগ করতে পারত, কিন্তু তারা তা করতে ব্যর্থ হয়েছে। 2023 সালের 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে নজিরবিহীনভাবে ইসরায়েলের মানবাধিকারের চরম লঙ্ঘন যেভাবে বেড়েছে তা ভয়ঙ্কর। গত বছরের অক্টোবরের শুরু থেকে গাজায় বোমাবর্ষণ ও স্থল অভিযান পরিচালনা করছে ইসরায়েল। এ কারণে 45,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘ ও বিশ্বের প্রধান মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলের সামরিক বাহিনীর বিরুদ্ধে গণহত্যা সহ নানা ধরনের যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে। গাজায় বসবাসকারী পেশায় শিক্ষক পরিচয়দায়কারী মামলার একজন বাদীর ছদ্মনাম আমাল গাজা। এই নারী এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তিনি এখন পর্যন্ত 7 বার বস্ত্রচ্যুত হয়েছেন। ইসরায়েলি হামলায় তার পরিবারের 20 সদস্য নিহত হয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, আমার দুঃখ কষ্ট ও আমার পরিবারের অকল্পনীয় ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমবে যদি যুক্তরাষ্ট্র চরম মানবাধিকার লঙ্ঘনকারী ইসরায়েলের ইউনিটগুলোর কাছে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করে। মামলার বিষয়ে জানতে আল জাজিরা এর তরফে যোগাযোগ করা হলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে, বিচারাধীন মামলা নিয়ে তারা কোনো মন্তব্য করে না। গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার একজন চিত্র সাংবাদিক নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় আল জাজিরার ক্যামেরাম্যান আহমেদ আল লু নিহত হন। ইসরায়েল হামাসের চলমান যুদ্ধের মধ্যে গাজার নুসেরাত শরণার্থী শিবিরে এই হামলা চালানো হয়। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়েছে যে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজার সিভিল ডিফেন্সের 5 জন কর্মী নিহত হয়েছেন। গাজার আল আউদা হাসপাতালের বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়। হামলার লক্ষ্যবস্তু ছিল সিভিল ডিফেন্সের একটি স্থাপনা। হামলায় আরও কিছু মানুষ আহত হয়েছেন। আহমেদ আল্লু হত্যাকাণ্ড গাজায় সংবাদপত্রের স্বাধীনতার উপর একটি বৃহত্তর আক্রমণ বলে অভিহিত করেছে আল জাজিরা। এই হত্যাকাণ্ডের পর গাজার সরকারি মিডিয়া অফিস আল লুহের মৃত্যুর তীব্র নিন্দা জানায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ফিলিস্তিনি ও সাংবাদিকদের বিরুদ্ধে ইসরায়েলি অপরাধের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। প্রসঙ্গত, গাজায় গত কয়েকদিনে ইসরায়েলি বাহিনী স্থল ও আকাশপথে ব্যাপক হামলা বৃদ্ধি করেছে, যার মধ্যে নুসেরাত শরণার্থী শিবিরে এর উপর তীব্র বোমা হামলা অন্যতম। নিহত সাংবাদিকদের সংখ্যা ফিলিস্তিনি ভূখণ্ডে এখন 195 জনে পৌঁছেছে।